গণভোট, জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে সংসদের বিতর্ক শেষ পর্যন্ত আন্দোলনে রূপ নিয়ে রাজপথে গড়াচ্ছে। বিরোধী দলীয় নেতা বলছেন, আন্দোলন ছাড়া আমার আর কি পথ আছে। এর মধ্যে আন্দোলনের ঘোষণাও এসেছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপথে নামার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সংসদে আন্দালিব রহমান পার্থ বলছেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেব কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? এমন নানা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলায় পরিস্থিতি আরও উত্তপ্ত। পৃথিবীর কোনো সংবিধানই সমালোচনার ঊর্ধ্বে নয়, যে কারণে সংবিধানের ভেতরেই সংবিধান সংশোধনের বিধান রাখা হয়। সেই পথে আমরা কেন হাঁটছি না? মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে সংসদ সন্দেশ। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এম.এ. আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমি একটু সাইফের কাছে যেতে চাই। সাইফ, আপনাকে যেমনটি জানতে চেয়েছিলাম যে এই যে সংবিধান ইস্যুতে, আপনার সনদ ইস্যুতে, গণভোট ইস্যুতে যে উত্তপ্ত বিতর্ক চলছে, এটা ডেমোক্রেসির বিউটি, সংসদে উত্তপ্ত বিতর্ক হবেই। এখন সেই সংসদ ছেড়ে রাজপথে যাওয়ার ঘোষণা আসছে। এই যে রাজপথে যাওয়ার ঘোষণা, সেটা তো আমরা চেয়েছিলাম সংসদে ঝামেলা মিটুক, সেটা তো হচ্ছে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যেমনটি আমি জানতে চেয়েছিলাম আজিজ ভাইয়ের কাছে। আপনার কাছে একই প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন দেখেন, এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল। এই বিষয় নিয়ে যে আসলে বিএনপি এতটা জলঘোলা করবে, এটা তো আসলে আমরা আশা করিনি। যদিও প্রথম থেকে ঐতিহাসিকভাবে মানে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দল এই রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু কখনোই ভরসা করেনি। আপনার টকশোতে অনেকবার কিন্তু আমরা বলেছি, এই ৩ দলীয় রূপরেখার যে ঐক্যজোটের যে রূপরেখার ১৯৯০ সালের পরবর্তী সময়, এবং রাজনৈতিক দলগুলো যে বারবার আসলে ক্ষমতার জন্য জনগণের সাথে প্রতারণা করে, সেই ইতিহাস থেকে আমরা কিন্তু এই সময়গুলোতেও কিন্তু আমরা বারবার বলেছি যে এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম করতে পারে। তো সেটাই কিন্তু আমরা দেখছি। তারপরও আমরা যে কয়েকটা অধিবেশন হলো, আমরা দেখেছি যে বিরোধী দল থেকে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ছিলেন, বিএনপি বিপক্ষের যারা ছিলেন সংসদে, তো তারা কিন্তু চেষ্টা করেছেন মানে সংসদীয় জায়গা থেকে সাংবিধানিকভাবে যে ক্রাইটেরিয়াতে আসলে বিলগুলো উত্থাপন করা যায় এবং এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সুরাহা করার যতগুলো পদ্ধতি ছিল সেগুলো তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বারবারই দেখেছি যে সংবিধান বিষয়ে খুবই বিশেষজ্ঞ আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারা বারবার ব্যাপারগুলোকে সংবিধানের বাইরে ব্যাপারগুলো উল্লেখ করে, এবং পরবর্তীতে আমরা দেখেছি এটা আসলে তারা যে ফুলফিল করতে চায় না। এবং আজকেও দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ তারা হচ্ছে যে বাতিল করার সুপারিশ করেছে। তো মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিটি, তারপর আপনার গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ, এখন তো সংসদে এটা সুরাহা করার তো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা তো চেয়েছিলাম সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই ব্যাপারগুলো যেন পার্লামেন্টেই সুরাহা হয়, সেটাই তো আমরা চেয়েছি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে বিএনপির থেকে সেরকম কোনো সদিচ্ছা আছে। তো সেই জায়গা থেকে তো আমাদের এখন আর কোনো ওয়ে তো আসলে খোলা নেই রাজপথ ছাড়া। মানে বিষয়টা হচ্ছে, ধরেন মানে সব সংবিধানে, পৃথিবীর সব দেশের সংবিধানই কিন্তু মানে আর সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনা থাকবে, সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া, সেটা আবার সংবিধানের মধ্যেই কিন্তু থাকে। আমাদের সংবিধানও সেইটা আছে যে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। এখন সংবিধান যতটুকু সংশোধন, এর আগে তো অনেকগুলো সংশোধন হয়েছে, আচ্ছা, সেগুলো আবার বাতিলও হয়েছে না? হ্যাঁ, এক সরকার আসলে আরেক সরকার এসে বাতিল করে দিচ্ছে। এবং এই সংশোধনের যে সিলসিলা, সেই জায়গাটা তো আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের সাংবিধানিক জায়গা থেকে বারবার মানুষ প্রতারিত হয়েছে। তো আমরা তো প্রথমত বলেছিলাম যে আসলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু যেই বাস্তবতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মিলে আসলে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে আসলে সংস্কারের বিষয়টি আলাপ এসছে, এবং সেই অনুযায়ী কিন্তু এটা একটা সলভ ইস্যু। মানে এখন কিন্তু আমার আলাপ আলোচনা করা উচিত এই বাংলাদেশের বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে, যে তেলের যে সংকট তৈরি হয়েছে বা আরো নানা আনুষঙ্গিক যে বিষয়, হাম ইস্যুতে, এগুলাতে না করে অলরেডি এই ৮-৯ মাস হাজার হাজার কোটি টাকা খরচ করে যে চা বিস্কুট খেয়ে যে সালাউদ্দিন ভাইরা মিটিং করলো, সেটার সলভ একটা ইস্যুকে আবার যে তারা সংসদে
টেনে জনগণের যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোকে অ্যাভয়েড করে আবার মানে দেশটাকে আরো ডিলের মধ্যে ফেলে দিচ্ছে। আজিজ ভাই, আপনি একটু বললেন দেশটাকে আরো মানে ডিলে ইমেজের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সালাউদ্দিন ভাইরা চা বিস্কিট খেলেন, বৈঠক করলেন, একটা সলভ ইস্যু, সেই ইস্যু আবার সংসদে আবার বিতর্ক, আবার রাজপথে যাওয়ার, কেন এমনটা হচ্ছে? কেন এমনটা তো আমরা চাই না। সাহেব সাহেবও নেতা। আচ্ছা, ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। জি, বৈঠকে কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 একটা লিখিত ডকুমেন্ট স্বাক্ষর করেছে সবাই। এই স্বাক্ষর কিন্তু আমার কাছে আছে। আবার বিএনপি কিন্তু তার নির্বাচনী ইস্তেহারও দিয়েছে। হ্যাঁ, জুলাই সনদে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপিও একটা দিয়েছে, জামাত ইসলাম দুইটা দিয়েছে, সবারই নোট অফ ডিসেন্ট ছিল, সবারই ছিল। জি। সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বলা আছে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কত দল সমর্থন করেছে, কত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে সেখানে কিন্তু নিচে লেখা আছে ব্র্যাকেটে নোট, যদি নির্বাচনে ইস্তেহার দিয়ে কোনো দল জনগণের ম্যান্ডেট পায় তাহলে সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে। তো বিএনপি যে জায়গায় নোট অফ ডিসেন্ট দেয় নাই, জি। হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, কারণ 84টা সংস্কারের মতো তার ভিতরে প্রায় আপনার 30টা কিন্তু সবাই একমত, তো সেটা তো অটো সিস্টেমে বাস্তবায়ন। কিন্তু নোট অফ ডিসেন্ট যেটা জুলাই সনদের প্রশ্ন আসছে, সেটা কিন্তু যখন হানা ভোটে গেছে তখন কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্যাটা ওখানে বাড়ছে। এখন 11 দল চাচ্ছে জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করা হোক এবং 184 দিন সংসদ সংস্কার পরিষদ এবং জুলাই সনদ পরিষদ এই দুইটা বসবে, বসে ওই জুলাই সংসদ সংস্কার পরিষদ এই সংসদগুলোকে এইটাকে অনুমোদন করবে, এই জুলাই সনদকে। কিন্তু জুলাই সনদে তাহলে নোট অফ ডিসেন্ট বিএনপির কোথায় যাবে? নোট অফ ডিসেন্ট তো জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। এই জন্য সালাউদ্দিন সাহেব যেহেতু বিএনপির মুখপাত্র, সে কিন্তু বরাবরই বলে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সংসদ ভবনে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে, এবং পাবলিককে দেখানো হয়েছে যে আমরা সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আচ্ছা, তো এটা হলো একটা সমস্যা। আরেকটা হচ্ছে 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে একটা বীরত্ব আছেই। আবার দেখেন সরকার যখন, অর্থাৎ যখন সরকার গঠন হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন আমিও বিতর্ক করেছি, 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে, সংবিধানের 138 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, সেখানে আমিও দাওয়াতি ছিলাম, দেখেছি। তো আমার বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, তাদের তো সংস্কার করার ম্যান্ডেটই নাই। তারপরেও সংস্কার করার ম্যান্ডেটই নাই না কেন? আচ্ছা, সাইফ একটু বলুন। সাইফ, আপনি বলেন তো সংস্কার করার ম্যান্ডেট নেই, জুলাই সনদ আদেশকে আবার ওই যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেকগুলো, সেগুলো আমরা দেখেছি সংসদে, তিনি সালাউদ্দিন আহমদ বক্তব্য দিয়েছেন। জুলাই সনদ আদেশকে অন্তহীন প্রতারণার দলিলও তিনি বলেছেন, ম্যান্ডেট নেই অন্তর্বর্তী সরকার, সব মিলে আপনি মন্তব্য এখানে তো ধরেন যে ভাইরা মানে গুলিয়ে ফেলছেন বারবার যে দুটি বিষয়ে নির্বাচন হয়েছে। আচ্ছা, গণভোটের যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রপার সবকিছু ব্যাখ্যা করা ছিল। তো ওনাদের জন্য যদি মনে হয় যে প্রতারণা হয়েছে ওনাদের সাথে, তাহলে সে সময় তারা কেন স্ট্যান্ড নেয়নি যে আমরা কিন্তু আসলে তাহলে আমি এটা কিন্তু আমি এখানে বাস্তবায়ন করব না? এরকম কি বিএনপির কারো থেকে এরকম কোনো কথা এসেছে? এরকম স্টেটমেন্ট আসেনি, কিন্তু তারা কিন্তু তাহলে আবার বলেছিল যে আমরা যে সই করলাম যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো কিন্তু আসেনি, ওই যে দলিল এখানে আসেনি। তো মানে বিএনপি তো এখানকার মানে ফুল সভরেন পাওয়ারের জায়গাটায় নেই এখানে। তো ধরেন যে বিচারক তো অন্য আরেকজন ছিল এখানে, বিএনপি, জামাত, এনসিপি বা ঐক্যমত্য কমিশনে যারা ছিল এক একজন স্টেক হোল্ডার। আমার নানা বিষয়ে সমস্যা আছে, কারণ আপনি এখানে বিচারক, আপনি সবকিছু যাচাই বাছাই করে জনগণের কাছে ছেড়ে দিবেন তো যে হ্যাঁ আচ্ছা আপনার থাকতে পারে, আমরা জনগণের ছাড়ছি, জনগণ যদি মনে করে আপনার নোট অফ ডিসেন্ট এর জায়গাগুলো থেকে আপনার প্রতারিত হয়েছেন, আপনাকে যেহেতু 51% মানুষ ভোট দিচ্ছে, তাইলে তারা দিবে না। তো আমরা তো দেখতে পাচ্ছি অলমোস্ট 70% মানুষ হচ্ছে যে সবকিছু জেনে শুনেই ভোট দিছে। এখন তারা যদি মনে করে জনগণ যে না বুঝে ভোট দিছে, তাহলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, তারা কি কি বিষয় নোট অফ ডিসেন্ট মানে বিএনপি থেকে দেয়া হয়েছে বা কোন কোন 4টা বিষয় সহ
কোন কোন বিষয় এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকে সব বিষয়ে আসলে সচেতন। আমি নিজে তো শাহজাদপুর থেকে ইলেকশন করছি, আমার ধারণা ছিল বিএনপির ভাইরা এত বলছে, আমার মনে হয়েছে যে হয়তো ওনারা জানেন না, কিন্তু আমি দেখছি এই ব্যাপারে আসলে গ্রামের মানুষও আসলে এখন অনেক সচেতন। এই সংস্কারের জায়গা থেকে শুরু করে তারা আসলে অনেক কিছু এখন মানে উপলব্ধি করে থেকেই কিন্তু 70% ভোট আসছে। কারণ আমি যদি বিএনপির ভোট কাউন্ট করি তাহলে মানে তাদের থেকে মানে অ্যাটলিস্ট 20% বেশি ভোট তাহলে কিভাবে আসলো না, আমাদের এই দিকের 50% বা 45% ভোটের পাশাপাশি যে 70% ভোট আসলো, এটা তো আমি ধরে নিচ্ছি যে এই মানুষগুলো বিএনপিকেও ভোট দিয়েছে। তো তারা তো এটা জেনে শুনে ভোট দিচ্ছে। তো উনি যেরকম করে বলতেছেন যে বিএনপিটা হয় নাই কেন, এখানে তো বিএনপি এখানে ডিসাইডিং ফ্যাক্টর না, এখানে তো ঐক্যমত্য কমিশন ডিসাইডিং ফ্যাক্টর। তারা হচ্ছে যে সার্ভ করছে যে হ্যাঁ এটা আছে, আপনারা কি এটা মানেন কিনা। এখন আমার সমস্যা ছিল সেটা তো তাহলে আমার আগে থেকে বলা উচিত ছিল। জি সাহেব, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক আবারও ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সংসদ সন্দেশ নিয়ে। আবারও যেতে চাই আজিজ ভাই আপনার কাছে। আপনি একটু বলবেন যে আপনি তো বীর মুক্তিযোদ্ধা, ধরেন ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে বা লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা, তারপরেই ৭২-এর সংবিধান। তো এখন এই সংবিধান বাতিল বা ছুঁড়ে ফেলতে চায় কেন? না, এটা দুটো কারণে হতে পারে। হ্যাঁ। একটা হলো আপনি খেয়াল করে দেখেন ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, জামাতের নেতা কিন্তু এটা বলেছে। সুতরাং ৭১-এর যে প্রজন্ম আছে তারা তখন ৭১-কে আঁকড়ে ধরে, ৭১-এর যত আউটপুট আছে সব আঁকড়ে ধরে। কারণ ৭১ না হলে তো বাংলাদেশ হবে না। ৭১-এর সংবিধান তো আপনার সংশোধন করেন, পরিমার্জন করেন, পরিশুদ্ধ করেন, আপনার অভ্যুত্থান ঘটেছে, ৯০ আন্দোলন হয়েছে। ৭১-এও তো প্রত্যাশা যা ছিল, আমি কিন্তু বলি ২৪০০ প্রত্যাশা একই ছিল। এই কারণে আমরা পাকিস্তানি শোষণ থেকে মুক্তি চেয়েছি, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে আমরা একটা মানবিক বাংলাদেশ চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করেছি, হ্যাঁ, এবং আইনের শাসন, সুশাসন। এবং আমি যদি আমাদের তরুণরা যে আন্দোলন করেছে শেষে এসে কিন্তু বলেছে ফেসিবাদের বিলুপ চাই। ফেসিবাদের বিলুপ এর যদি ব্যাখ্যা করেন তাহলে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এবং বৈষম্য বিরুদ্ধে এই একই ৯০-এর আন্দোলনের স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু ওরকমই স্বৈরাচার প্রাধান্য মানেই গণতন্ত্র চাই, খেদান্য মানে চমৎকার। কিন্তু আমরা ওই জায়গা পৌঁছাতে পারছি না। কারণ হচ্ছে এই সব কথার জন্য। যেমন সাহেব বারবার বলেছে প্রতারণা তো আনপার্লামেন্টারি ওয়ার্ড, এইসব কথা বলতে নেই আলোচনায়। আমরাও তো এখানে একটা ডিবেট করতেছি, আচ্ছা, এটাও একটা মিনি পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্টের শব্দ কিন্তু ব্যবহার হতে হবে সর্বত্র। পার্লামেন্টও হতে পারে, আমি দেখছি যে পার্লামেন্টে অনেক সময় এই শব্দ ব্যবহৃত হয় না। যেমন আসিফ ভুঁইয়া বলেছে যে, বলছে না যে আপনার ডিপ স্টেট তাদের পরামর্শ দিয়েছিল, তারা 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে বলেছিল, কিন্তু তারা থাকেনি। আমি কিন্তু ওটাকে কিছু বলি, ডিপ স্টেট আমি লিখেছিও 18 সালের নির্বাচনের আগে লিখেছি, যুগান্তরে ছাপা হয়েছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ক্ষমতা থাকতে কেন বলেননি? তিনি তো উপদেষ্টা ছিলেন। না, আমি ওইটাই বলছি যে অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে তার ম্যাচুরিটির অভাব, এখনো তার প্রশিক্ষণ দরকার আছে রাজনীতিবিদ ক্ষেত্রে। সে কিন্তু এনসিপির মুখপাত্র, তার এই মুহূর্তে যদি হয়, আমি কিন্তু বলেছি এই তো রাজসাক্ষী পাওয়া গেছে। না, তিনি তো উপদেষ্টা ছিলেন, অনেকদিন ধরে ক্ষমতায় ছিলেন, আমি বলছি যে কেন তিনি তো শেখ হাসিনাকে বিচারের সময় এক্স আইজিপি রাজসাক্ষী বানাইছে না। এখন তো তাহলে বলতে হবে যে এই যে কে পরামর্শ দিছে, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি উপদেষ্টা ছিলেন, নির্বাচন চায় নাই ঠিক সময়ে। নেপালে আপনি দেখেন আপনার প্রধানমন্ত্রী আসলো প্রধান বিচারপতির থেকে, প্রথমে এসেই বলছে 6 মাস পরে অমুক তারিখে নির্বাচন। প্রথমে নির্বাচন ডিক্লেয়ার করেছে এবং যার যার পড়ার টেবিলে চলে গেছে। জি, আমি একটু সাহেব আপনি একটু বলবেন যে আমি একই প্রশ্ন যে ৭২-এর যে সংবিধান বা যে সংবিধান আমরা পেলাম, সেটা আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী আন্দোলন, সংগ্রাম, শহীদের রক্ত, মা বোনের ইজ্জত সব কিছু মিলিয়ে একটা পেয়েছি আমরা সংবিধান। সেই জায়গাটায় কেন, মানে সেই সংবিধান কেন ছুঁড়ে ফেলতে হবে, কেন বাতিল করতে হবে? ওটা রেখে ওটাকে সংযোজন বিয়োজন করা যায় কিনা, ওই জায়গাটা আমরা যাচ্ছি না কেন? সেটা কি সংযোজন বিয়োজন এতদিন হয়নি? হয়েছে তো। তারপর আপনারা তো এখন সেটাকে কি চাচ্ছেন? আসার পরে তো 17 বছর ধরে আমরা দেখলাম যে কিভাবে এরকম অবৈধ নির্বাচন আয়োজন করা যায়, কিভাবে গুম হয়ে যায় মানুষজন, ইলিয়াস হোসেন থেকে শুরু করে
ইলিয়াসা থেকে শুরু করে আমরা দেখেছি যে কত কত বিএনপি নেতাকর্মী বা জামাতের নেতাকর্মী অথবা ভিন্ন মতের মানুষজনকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হতো। তো এগুলো তো সবগুলোই এই সংবিধানের ভেতরে লুপ হোলগুলা থেকে বের করেই তো আসলে করা সম্ভব হয়েছে। দেখেন মানে ভাইদের একটা খুব মানে ভুল এবং ভ্রান্ত ধারণা যে আমরা আসলে ৭১কে ধারণ করি না। এটা কিন্তু একদমই মানে আমি মানে খুবই বারবার ব্যথিত হই যে এই ব্যাপারগুলো বারবার যখন আমাদের ব্যাখ্যা করতে হয়। আমরা ছোটবেলা থেকে জন্ম থেকে আমরা আসলে ৭১কে নিয়ে আমরা পড়েছি, আমরা ৭১কে নিয়ে জানার চেষ্টা করেছি। যদিও আমাদের বাংলাদেশের রীতি অনুযায়ী সরকার বদলের সাথে সাথে ইতিহাসও বদলে যায় মুক্তিযুদ্ধের, তারপর আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ জায়গা থেকে যখন আরও বড় হয়েছি সেই ইতিহাসগুলো জানার জন্য, এবং এটা আমরা প্রত্যেকে ধারণ করি। কিন্তু মুক্তিযুদ্ধের সাথে এই মানে সংবিধানকে ধারণ করে একসাথে করার আসলে আমার মনে হয় সুযোগ আছে। কারণ এই সংবিধানের উপর ভর করে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা যারা আসলে জটিলতা তৈরি করার চেষ্টা করেছে, চেয়েছে, তারা পেরেছে, এবং এটা অনেকবার আসলে সংশোধন হয়েছে, অনেকবার কাটাছেঁড়া হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করেছি একদম মানে একটা নতুনভাবে শুরু করা যাক, যেখানে আসলে আমরা ৭১কে সেই যথাযথ সম্মান দিয়েই বাকি সবকিছু আস্তে আস্তে আমরা সবকিছু এখানে ফিট ইন করবো। সাহেব, আপনি ৭১কে বললেন যে ৭১ আপনাদেরকে ভুল বোঝানো হয় বা আপনারা ভুল বলেন, যেটা আসলে আপনারা ভুল বলেন, আপনারা ঠিক জায়গাতে আছেন সেই দাবি করছেন। ওই সংবিধানে তো আপনার ধর্মনিরপেক্ষতা আপনারা চাচ্ছেন না, আপনারা কি বাংলায় জাতীয়তাবাদ চাচ্ছেন না, আপনারা কি সমাজতন্ত্র চাচ্ছেন না, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তো সমাজতন্ত্রের কথা বলে সবচেয়ে বড়, তাহলে সেই সংবিধানে তো এগুলো আছে, তার মানে ওটা না ছেড়ে তো আপনি এগুলো চাচ্ছেন না। না 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 না, সংবিধানে তো এরকম অনেক কিছুই আছে যেটা আসলে আমাদের চাওয়ার সাথে মেলে। এক্ষেত্রে তো আমরা কখনোই সেক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করিনি, কিন্তু এখানে যতগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী যেভাবে লিপিবদ্ধ আছে সেখানে তো অনেকগুলো লুপহোল আছে। সেই ব্যাপারগুলো নিয়ে তো আসলে ঐক্যমত্য কমিশনেও আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, এবং আমাদের কোন কোন জায়গায় আমরা আসলে সংস্কার চাই বা কোন কোন জায়গায় আসলে পরিবর্তন চাই, সেটা যদি ধরেন নতুন করে কাটাছেঁড়া করতে হয়, সেই কাটাছেঁড়ার জায়গায় একটা নতুন সংবিধানই আসলে রচনা করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা বারবার মনে করেছি যে যেহেতু এটার সাথে একটা কালো অধ্যায় মিশে আছে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আমলের ১৭-২০ বছরের যেই যাত্রা, সেখানে আসলে এই সংবিধানই শেখ হাসিনাকে সব থেকে বড় একটা প্রোটেকশন দিয়েছে। নতুন সংবিধান যদি আপনারা লিখতে চান, সেটা কি ৭১-এর যারা শহীদ বীর এখন নতুন সংবিধান লেখা বা এই প্রসঙ্গগুলো কিন্তু আসলে এই নির্বাচনের আগেই সলভ হয়ে গেছে। এই আলোচনা আসলে আমার মনে হয় এখন তোলার কোনো মানে আছে। যেটা সলভ একটা ইস্যু, যেটা জনগণের সামনে ইন্টারিম গভর্নমেন্ট, যে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল, সেখানে তারা কিন্তু জনগণকে যে গণভোটের সুযোগ করে দিয়েছে, সেখানে তারা রায় দিয়ে দিয়েছে, এবং সেই রায় অনুযায়ী আমার মনে হয় যে বাংলাদেশে এখন সেই সংবিধানের সংস্কারের জায়গাটা দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আসলে এটার দিকে ফোকাস করা উচিত। জি, ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছে, আবার আলোচনা ফিরতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সংসদ সন্দেশ নিয়ে। আবার যেতে চাই আবারও এম এ আজিজ আপনার কাছে। আপনি একটু শুরুতে আপনাকে জানতে চেয়েছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে সেটা শোনা যায়নি, সেটা যে গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে বিরোধী দল আশাহত হয়েই তারা জনগণকে সাথে নিয়ে মাঠে নামতে চাচ্ছে, মাঠে নামার ঘোষণা তারা দিয়েছে, যেটা জানতে চেয়েছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখন তো আসলে মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আসলে কি পরিস্থিতি তৈরি হয়নি নাকি তৈরি হলো? বিষয়টা হলো সংসদে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, এটা তো করবে, এটা বিউটি অফ ডেমোক্রেসি। তারা রাস্তায়ও নামতে পারে, এটাও বাংলাদেশের কালচার না, সব দেশেই আছে কালচার। কিন্তু যদি আপনার মাঠে নেমে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তখন মাঠে নামলে তো সেটা হবেই না, তখন তো এটা কন্টেইন করার সরকার চেষ্টা করবে, তখন হলো রিস্ক। আচ্ছা, তখন হলো রিস্ক। তাহলে সরকার, দেশটা কি অশান্ত হবে? এটা হলো প্রশ্ন। কিন্তু আমার বক্তব্য হলো বিরোধী দল ওয়াকআউট করছে, এটা অপরাধ না। তারা মাঠে মিটিং করবে, তাতেও অপরাধ না। শান্তিপূর্ণভাবে মিটিং করুক, মিছিল করুক, তাতে সমস্যা নাই তো। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটাইলে তখন কিন্তু দেশটা নতুনভাবে সমস্যা হতে পারে। তো এই জন্য আমি বলছি যে এটা তো সংসদে তো অভ্যুত্থানের শক্তি আছে। আমার বক্তব্য হচ্ছে যে কেউ মাইলেজ পাওয়ার চেষ্টা না করে আলোচনার মাধ্যমে, গঠনমূলক আলোচনার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করুক। কারো ভুল তো আমরা সংশোধন করে দেব না। সংসদে দেখলাম
যে বিশেষ কমিটি হবে, সেখানে বিরোধী দলের নেতা বলল আমাদেরকে 50% রাখেন। এটাও তো অবাস্তব দাবি। একটা দল সংসদে যার যত সিট আছে ওই রকমই তো সেই বক্তব্য পাল্টা বক্তব্য এসেছিল যে আমাদের সংখ্যা অনুযায়ী এটা কিভাবে সম্ভব, এরকম একটা বক্তব্য সংসদে এসেছিল। আপনারা 77 জন, আমরা এতজন, তাহলে সমান সমান কিভাবে হয়? না, ওইটাই বক্তব্য আসছিল ঠিকই, কিন্তু আমার বক্তব্য হলো যে হোমওয়ার্ক থাকা দরকার। সংসদে গেলে হোমওয়ার্ক থাকা দরকার। যেমন আনপার্লামেন্ট যতই ভায়োলেন্ট হোক, আনপার্লামেন্ট শব্দ কেউ ব্যবহার করা উচিত না। 2 হচ্ছে সংবিধানের অজুহাত। সংবিধান তো ব্রিটেনের সংবিধান নেই, আমরা ওয়েস্টমিনস্টার সিস্টেম ফলো করি না, তারা চলে কেমনে? অর্থাৎ গণতান্ত্রিক চর্চাটা লাগবে রাজনীতিবিদদের মধ্যে। এটা চর্চার কি অভাব এত বছর পরে এসো? হ্যাঁ, অভাব। এখন আমি বলি অভাব আছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এখন ধরেন যদি সংসদকে বলেন যে সংসদে নির্বাচন হয়েছে, ধরেন বিরোধী দল বলে যে প্রায় 70% ভোট পড়েছে, গণভোটে ভোট দিয়েছে। এখন ধরেন ভোট কাস্ট হয়েছে কত? 7 কোটি সামথিং। হ্যাঁ, তাহলে বলতে হবে যে যত ভোটার পড়ছে সেই অনুপাতে তো ভোট হয়েছে। ভোট তো 18 কোটি জনগণ। 18 কোটি জনগণের 70% না, 18 কোটি জনগণের মধ্যে ভোটার হচ্ছে 12 কোটি সামথিং। সেখানে ভোট দিয়েছে 7 কোটি সামথিং, সেখানে 4 কোটি সামথিং দিয়েছে হ্যাঁ ভোটে, আর 2 কোটি প্লাস দিয়েছে না ভোটে। তাহলে ওই টোটাল ভোটের থেকেই আপনাকে 70% ওভাবে বের করে হয়তো ওনারা বলেন। না, বিষয়টা ওইটাই টোটাল 18 কোটির 70% না। আমার বক্তব্য হচ্ছে যে পিছনে যাইতে চাই না। জুলাই সনদ যে প্রেসিডেন্টের আদেশ দিয়ে জারি করেছে, এটা লম্বা আলোচনা, এই আদেশটাই তো ইলিগাল। জি সাইফ, আপনি একটু বলবেন। সাইফ, দেখেন সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে সেইখানে তো পরিষ্কার করে বলা ছিল যে ধর্মীয়ভাবে আর কি, ধর্মীয় নামযুক্ত রাজনৈতিক দল এবং কোনো সংগঠনও তারা রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু ছিল। এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরে এটা সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র আনেন, আবার জামায়াত রাজনীতি করার সুযোগ পান। সংশোধন করে কিন্তু বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এখন কেন এই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না সংশোধন করে, মানে একেবারে সংস্কার বাতিল করে দেওয়া, ওইদিকে না গিয়ে আমরা এদিকে কি যেতে পারি কি না? না, যেতে পারি না। আচ্ছা, কেন যেতে পারি না? কারণ হচ্ছে যে কালকে পরশুদিনই তোমার আন্দালিব রহমান পার্থ ভাই একটা খেলার উদাহরণ দিল না, যে বিএনপি নেতাকর্মীরা এত বছর ধরে আসলে 300 রানের মতো করে দিয়েছে, আর তরুণরা হচ্ছে বাকি অল্প একটু রান করছে। এখন দেখেন আমরা যে 6 বলে 12 রান করছে। তো দেখেন আমরা যখন এই আগের আমলের যে খেলাগুলো দেখতাম 2000 পরে বাংলাদেশ এরকম অনেক রুদ্ধশ্বাস ম্যাচ খেলছে না, এশিয়া কাপে অনেক রুদ্ধশ্বাস ম্যাচ খেলছে না, 1 বলে 2 রান লাগতো, পারে না, হেরে গেছে। দেখেছি আপনি এই পর্যন্ত অনেক কষ্ট করে নিয়ে গেলেন, লাভ হয় কোনো? ম্যাচ না জিততে পারলে তার মানে তাহলে দেখেন এই 6 বলে 12 রান করার মাধ্যমে আপনি ম্যাচটা জিতবেন। তার আগে আপনি যতই 1 বলে হৃদয় জয় করে ফেলেন না কেন, অনেক ম্যাচ বাংলাদেশ বিএনপি ধরেন অনেকভাবে হৃদয় জয় করছে, লাস্টে হৃদয় জয় করতে পারতো না। তো সেই জায়গা থেকে যখন তরুণরা আসছে, তরুণরা এসে ম্যাচও জিতে গেছে, এবং ম্যাচ জেতার পরে সেই এই মুরব্বী যারা ক্রিকেটাররা ছিল তারা এখন সবকিছু ভোগ দখল করতে চায়। এবং ভোগ দখল করার একটা উদাহরণ আমি আপনাকে বলি, যে বিএনপি যেবার নির্বাচন করলো, মানে সবকিছু, বিএনপি তো জুলাই সনদ বা জুলাইয়ের তরুণদের অবদান সবই তো অস্বীকার করছে না। তো সেই জায়গা থেকে তারা তো তাদের যেই বিশেষ মানে সুপ্রিম যে 31 দফা, এটা তো তারা মানছে। তাদের তো যেটা ভাষ্য যে 31 দফার আলোকেই বাংলাদেশের জনগণ তাদেরকে ইলেকশন ভোট দিয়েছে। তো দেখেন তারা তাদের 31 দফাই হচ্ছে ভায়োলেট করতেছে। তাদের 31 দফার প্রথম যে দফা, সেখানে কিন্তু তারা নিজেরাই বলছে যে তারা ক্ষমতায় আসলেই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো সেখানে তারা সংসদে বলতেছে যে সংশোধনী কমিটি গঠন করবে। তো তারা নিজেদের 31 দফার প্রথম দফাটাই ভায়োলেট করে দিল। তারপর আবার দেখেন যে এই অল্প সময়ের মধ্যে তারা 11টা সিটি কর্পোরেশন ও 56টা জেলার প্রশাসক নিয়োগ করছে। তাদের 31 দফার 20 নম্বর দফায় বলা আছে, সেটা হচ্ছে যে বিএনপির যে 20 দফার দেওয়া আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের নিয়োগ যে অপসারণ অধ্যাদেশটি বিএনপি সরকারের ছিল, সেটাকে তারা আইনে পরিণত করছে। আর 20 দফার জায়গাটা ছিল যে 31 দফার ইচ্ছার মাধ্যমে লঙ্ঘন করেছে এবং নিজেদের ইশতেহারও তারা আসলে অস্বীকার করেছে। তার মানে তাদের যে 20 দফার মধ্যে 31 দফার মধ্যে যাদের যে 2টি গুরুত্বপূর্ণ দফা ছিল, যে স্থানীয় সরকার প্রশাসক হিসেবে তারা কখনো এরকম করে নিজেদের ইচ্ছা শক্তিতে নিয়োগ দিবে না, সেটা কিন্তু তারা লঙ্ঘন করেছে। তো তাদের 31 দফার 1 নম্বর দফাটাও তারা অলরেডি লঙ্ঘন করে ফেলেছে, তারা 20 নম্বর দফাটাও লঙ্ঘন করে ফেলেছে। তাহলে তারা জাতির কাছে আসলে কি দিবে? মানে সালাউদ্দিন সাহেব তো আমার কাছে এখন মনে হচ্ছে ইম্পোস্টার একটা গেম আছে, যে আসলে আরেকজনের বেশ ধরে
আমাদের মাঝে অবস্থান করে। তো হাসিনার বেশ ধরে সালাউদ্দিন আহমেদরা যদি আমাদের মাঝে এখন সরকারে থাকে, তাহলে তো দেশটা তো আবার এই আগের মতো একটা অস্থিতিশীল পরিস্থিতি চলে যাবে। এবং 5 তারিখ পরবর্তী সময় যদি তারা এগুলো মানবেই না, তাহলে তাদেরকে আমরা রিভার্সে নিয়ে যেয়ে তাদেরকে ওই জায়গাটা ফিরাই দেই। যারা ঈদের পরে সবসময় আন্দোলন করে একটা সুন্দর, না ঈদের পরে যে আন্দোলন করে যে তারা জিতাই দিবে সবকিছু, সেটা তারা আবার করুক। বিরতির পরে সেই এক জায়গা থেকে আপনাকে আমি জানতে চাবো। দর্শক বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনায় সংসদ সন্দেশ। আমি আবার যেতে চাই এম, আপনি একটু বলবেন যে এস এম সাইফ যেটা বললো যে বিএনপির 31 দফার 1 নম্বর দফায় তারা বলেছিল সংবিধান সংস্কার নিয়ে তারা কাজ করবে, পরিষদ গঠন করবে, কিন্তু সেখানে সংবিধান সংশোধন নিয়ে এখন তারা কাজ করছে। আসলে তো বিষয়টা কমিশন করতে, হ্যাঁ সংস্কার কমিশন, কিন্তু এখন তো আমার বক্তব্য হচ্ছে আমি যেটা আগে বলেছিলাম যে অভ্যুত্থানের শক্তি সবাই গঠনমূলক আলোচনা করে সমাধান করতে পারতো। 11 দল তো সেই কপারেশন বিএনপি করছে না, তারা স্পেশাল সংসদীয় কমিটি করেছে, তো সেটা কমিশন করতো। সেই আলোচনায় তো আমার কথা হলো গুড ফেইথে আলোচনাটা করলে এর সমাধানটা হতো। এখন যদি আইনের বেড়াজালে সব আটকান তাহলে তো এগোবে না। আর দ্বিতীয়টা যেটা বলছিলেন যে ধরেন এই যে প্রশাসক বসায় দিছে, আপনি বলেন ইউনিভার্সিটিতে ভিসি বসায় দিছে, আমাদের সময় তো ভিসি বসতো 25 দশা প্রফেসররা, আমি তো পাইছি, তো তারা তো ভালো চালাতো ইউনিভার্সিটি। এখন যারা কারণ সব ইউনিভার্সিটি খালি হয়ে গেছে, কারণ সব আওয়ামী লীগ তার ক্যাডারদের দিছে ভিসি, সব ভিসি খালি হয়ে গেছে। তারপরে যত স্থানীয় সরকার বলেন যা আছেন সব জায়গায় আপনার মসজিদের বায়তুল মালের ইমাম পর্যন্ত পালায় গেছে, সব জায়গায় তো অন্তর্বর্তীকালীন সরকার সব আমলাদের বসায় দিছে, প্রশাসক বসায় দিছে। তো ইলেকশন একটা হলো, এখনো দেশের যে সংকট, তেল নিয়ে যে সব সংকট, তাতে করে তো দেশটা তো আগাইতে হবে, হয়তো ইলেকশন হবে, কিন্তু এই মুহূর্তে প্রশাসক বসায় ধরেন ইচ্ছা করেও 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, আমি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, 4টাতে আপনার সিনেট নির্বাচন করে 3 জনের ভিসি প্যানেল করতে পারে, তার ভিতরে প্রেসিডেন্ট 1 জন নিয়োগ দিবে, আর সবটা তো একটি নাই, তো ওখানে তো সরকারি নমিনেশন দিবে, ভিসি বানাবে। দেখেন ভাইয়ের এই ব্যাখ্যাটাই ইন্টারিম গভর্নমেন্টের টাইমেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যখন প্রশাসক নিয়োগ করছিল 1 জন, তাতেই কিন্তু তারা হইচই করে এই অমুক দল থেকে আসছে, তমুক দল থেকে আসছে এনসিপি, এটা বলে কিন্তু তারা কোথাও আর এই প্রশাসক নিয়োগ তারা করতে দেয়নি। এবং তাদের বেলায় এখন হচ্ছে যে তারা হচ্ছে সবকিছু ওই জায়েজ, ওই সালাউদ্দিন ভাই যেরকম সবকিছু তাদের যেগুলো ফেভার আসে সেগুলো তারা সাংবিধানিকভাবে তারা অ্যাপ্রুভ করতে পারে, যেগুলো তাদের ফেভারে নাই সেটা হলো অসাংবিধানিক। তো সেই জায়গা থেকে ধরেন যে আজকে যে অধ্যাদেশের জায়গাগুলো আসছে, যেটা হচ্ছে তারা বাতিল করতে চাইছে, এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ 11টা অধ্যাদেশ তারা বাতিলের কথা বলছে। সেখানে যখন দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশের জায়গাটা আছে, দেখেন বিএনপি কিন্তু 17 বছর সাফার করছে, এবং সাফার করার ফলে এই যে বেগম খালেদা জিয়ার যে খুব মানে নোংরা একটা জিয়া অরফানেস্ট মানে এতিমদের টাকা মেরে খাওয়ার একটা মামলাতে তাকে দীর্ঘদিন ধরে কারাবরণ করতে হয়েছে, এবং এরকম নানা রকম গুম খুনের ভিতরে তারা যেতে হয়েছে, এবং তারা এগুলার শিকার হয়েছে। সেই জায়গাগুলোতেই তারা এখন মানতে চায় না, কারণ তারা সেই আগের ওয়েতেই আসলে তারা ক্ষমতাটা এনজয় করতেছে। এবং এর আগে আমি যেটা বললাম যে আসলে বিএনপির জায়গা থেকে যে তাদের যে 31 দফা মানে খুবই মানে বিশেষ 31 দফা, যেটার আলোকে বাংলাদেশ তারা একদম বদলে ফেলবে, সেটার যে 20 নম্বর দফার কথাটা আমি বলছিলাম, যে 20 নম্বর দফায় মানে একদম উল্লেখ করা আছে, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারের পৃষ্ঠা 11, মৃত্যুজনিত কারণ এবং আদালতের রায় ছাড়া স্থানীয় সরকারে কখনো প্রশাসক নিয়োগ করা হবে না। তো তারা উল্টোটা হয়েছে তো, হ্যাঁ এটা তাদের একদম লিখিত 11 নম্বর পৃষ্ঠায় একদম ডকুমেন্টেড আছে যে এটা ছাড়া তাদের কখনো প্রশাসক নিয়োগ হবে না। কিন্তু দেখা গেল তারা নির্বাচনের পরের দিনই ঘুমটুম হারাম করে কোথা থেকে কাকে বসাবে, যারা যারা নির্বাচনে হারছে, যারা যারা কিছু পায় নাই, তাদেরকে মায়া দয়া করে তারেক রহমান সাহেব এই নাও দ্যাটস মাই প্ল্যান, তুমি এখানে বসো, তুমি ওইখানে বসো, সবাই খুশি থাকো। এবং এইভাবে হচ্ছে তারা বাংলাদেশ চালাইতে চাচ্ছে, যেখানে তাদের নিজেদের ইশতেহারেরই 2টা বড় বড় মেজর ইস্যুকে তারা অলরেডি ভায়োলেট করছে, এবং তারা এই 300 রান করে কিভাবে বাংলাদেশ চালাবে সেটা বাংলাদেশ অলরেডি ওই যে ঈদের পরের যে আন্দোলনগুলা সেটা আসলে 300 রানই তো করছে, বাকি 12 রান না করে মানুষের হৃদয় জয় করে গেছে। সেই 12 রান আর তারা জয় করতে পারবে না, এখন নতুন করে এই তরুণরাই জয় করছে। এখন আনফরচুনেটলি আবার হয়তো আমাদের রাস্তায় নামতে হবে, এবং এই শেখ হাসিনার মুখোশ পরা কিছু ব্যক্তিবর্গ যারা আসলে এখন সংসদ কাঁপাচ্ছে ধারণা করছে তারা, সেটাও আসলে খুব বেশি দিন টিকবে না।
ধন্যবাদ এস এম সাইফ মুস্তাফিজ এবং এম এ আজিজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করবো তার আগে শুধু বলতে চাই যে শক্তিশালী বিরোধী দল সরকারকে চাপে রাখবে, সেটা সংসদের শক্তির দিকও বটে, এটাই বিউটি অফ ডেমোক্রেসি। তবে তাদের হঠকারিতা কাম্য নয়। আবার এই নয় সংস্কারের আবশ্যকতা নেই। সব মিলিয়ে রাষ্ট্র সংস্কার প্রশ্নে মতভিন্নতা মিটুক, আলোচনায়, রাজপথে নয়, এটাই আমাদের কাম্য। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।